আসসালামু আলাইকুম। ২০২১-২২ সালের একটা গল্প দিয়ে শুরু করতে চাই। আমি জানি না গল্পটা বলাটা ঠিক হবে কিনা। ২০২১-২২ মৌসুমের বিপিএলের সময়টায় আমাদের কাছে একটা খবর আসলো যে মোহাম্মদ সাইফুদ্দিন তার পিঠের ব্যথা সে সময় ছিল এবং বোলিং করার অনুমতি তখন তিনি পান নাই, অর্থাৎ বোলিং রান আপে যাওয়ার কোনো অনুমতি মেডিকেল ইউনিট থেকে তার কাছে ছিল না। কিন্তু অ্যাজ আ ব্যাটসম্যান তিনি বিপিএলটা খেলতে চেয়েছিলেন, অর্থাৎ শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে সেই বছরের বিপিএলটায় তিনি অংশগ্রহণ করতে চেয়েছিলেন। তখন আমি অন্য একটা প্ল্যাটফর্মে ভিডিও মেক করি, সেই প্ল্যাটফর্মটার নাম ছিল স্পোর্টস গুরুকুল। সেখানে একটা ভিডিও আমি দিয়েছিলাম যে সাইফুদ্দিন যদি শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে বিপিএল খেলতে চান তাহলে তাকে ব্যাটসম্যান হিসেবে বিপিএলটা খেলতে দেওয়া উচিত। অতীতে আমি বেশ কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম যে শেন ওয়াটসন তার যখন ইনজুরি ছিল সেই ইনজুরির সুবাদেই কিন্তু তিনি ওপেনিং ব্যাটার হয়ে গিয়েছিলেন, অর্থাৎ তার কাছে অনুমতি ছিল না বোলিং করার। পরবর্তী সময় তিনি ব্যাটসম্যান হিসেবে আত্মপ্রকাশ করেন এবং ওই সময়কার ঘরোয়া লিগটা তিনি ওপেনিং ব্যাটার হিসেবে খেলেছিলেন, যেটা শেন ওয়াটসনের ক্যারিয়ারে একটা অন্যতম বড় টার্নিং পয়েন্টের জায়গা ছিল। এবং আরেকজনের কথা বলতে পারি, সেটা হচ্ছে শন পোলক। আমার যখন কিশোর বয়স, খুব সম্ভবত সেটা আফ্রো এশিয়া কাপের দ্বিতীয় আসর ছিল, সেই আফ্রো এশিয়া কাপের দ্বিতীয় আসরে শন পোলক তিনি শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলেছিলেন। যে আসরটাতে বাংলাদেশের অনেক ক্রিকেটারই খেলেছিলেন, টি-20তে তামিম ইকবালরা খেলেছিলেন, ওয়ানডে ম্যাচে মোহাম্মদ রফিক খেলেছিলেন, মাশরাফি বিন মুর্তজারাও সেই দলটাতে ছিলেন। এবং আমার খুব মনে আছে যে ওই দ্বিতীয় আসরটা শন পোলক শুধুমাত্র ব্যাটসম্যান হিসাবে খেলার জন্য ছাড়পত্র চেয়েছিলেন এবং বলেছিলেন যে ইনজুরির কারণে তিনি বোলার হিসেবে খেলতে পারবেন না, শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেই খেলেছেন। তখন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছিল ২০২১-২২ সালের সেই সময়টাতে, তখন আমি এতটা প্রমিনেন্ট ওয়েতে ক্রিকেট বিশ্লেষণ করি না, কিন্তু যতটুকুই করি আমার ওই সিম্পল সেন্সে সেটা মনে হয়েছিল যে মোহাম্মদ সাইফুদ্দিনকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে সেই বিপিএলটা খেলার সুযোগ দেওয়া উচিত। কিন্তু পরবর্তী সময়ে যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছিল যে না, তিনি ব্যাটসম্যান হিসেবেও খেলতে পারবেন না। কিন্তু যতটুকু আমরা জানি যে সাইফুদ্দিন ব্যাটসম্যান হিসেবে খেলার মতো অবস্থা তার ছিল। অ্যাজ আ বোলার তিনি রান আপ নিতে তার প্রবলেম বা অন্যান্য জায়গাগুলো, এটা আমি কেন আমার কাছে মনে হয়েছিল এর পেছনে কারণটা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাটিং অ্যাবিলিটিটা সবসময় আন্ডাররেটেড। তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটেও যখনই বাংলাদেশের হয়ে টি-20 ম্যাচ খেলেছেন বা অন্য ফরম্যাট, ওয়ানডে ফরম্যাট তিনি খেলেছেন, তার ব্যাটিংটা খুব বেশি দেখানোর তিনি সুযোগ পাননি। কিন্তু যতটুকু সুযোগ তিনি পেয়েছেন তার পটেনশিয়ালিটিটা অন্য অনেকের চাইতে বেটার মনে হয়েছে। ইভেন অন্য অনেক ফ্রন্টলাইন ব্যাটসম্যানের তুলনায় সাইফুদ্দিনের ব্যাটিং এবিলিটি সবসময় আমার কাছে বেটার মনে হয়েছে। বিপিএলও যখন সাইফুদ্দিন পারফর্ম করেছেন, এখন সমস্যাটা হয় কি, সাইফুদ্দিন ন্যাশনাল টিমে যে সময়টাতে খেলেছেন ওই সময়টাতে তিনি যে পজিশনে ব্যাটিং করতেন তখন কিন্তু বাংলাদেশের মিডল অর্ডারটা একটা স্টার হেভিওয়েট মিডল অর্ডার ছিল। একদম ওপেনিং থেকে শুরু করলে তামিম ইকবাল খান সেই সময় ছিলেন, নিচের দিকে চিন্তা করলে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাদের পর অনেক পরে সুযোগটা আসতো সাইফুদ্দিনের। সো তিনি সুযোগ পেতেন 1 ওভার, সর্বোচ্চ 1 থেকে 1.5 ওভার, এর বেশি সুযোগটা তিনি পেতেন না। ঘরোয়া ক্রিকেটে ম্যাক্সিমাম টাইম খেলেছেন তিনি আবাহনীর হয়ে, এবং যেটা দেখা গেছে এবছরটাতে আবার মোহামেডানের হয়ে খেলেছেন। মানে যখন যেটা আসলে প্রমিনেন্ট টিম, সেই প্রমিনেন্ট টিমটা সাইফুদ্দিনকে দলে নিয়েছে এবং অ্যাজ আ বোলার দলে নিয়েছে। এবং সাইফুদ্দিনের টিমে ফ্রন্ট লাইনে এত ব্যাটসম্যান থাকতেন বা এখনও থাকেন, সাইফুদ্দিন কখনো ব্যাটিং প্রতিভাটা দেখানোর সুযোগ পান নাই। সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের কারণে। সমস্যার জায়গাটা হচ্ছে যাদেরকে আমরা প্রতিষ্ঠিত ব্যাটসম্যান বলছি তাদের তুলনায় সাইফুদ্দিনের ব্যাটিং অ্যাবিলিটি বেশি কি বেশি না সেটাকে জাজ করার কিন্তু আমাদের কাছে কখনো সুযোগটা আসে নাই। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে সবসময় মনে হয়েছে সাইফুদ্দিনের ব্যাটিং এবিলিটি অন্য অনেক ব্যাটারের চাইতেও, অন্য অনেক ফ্রন্টলাইন ব্যাটারের চাইতেও অনেক বেটার। এখন প্রবলেমের জায়গাটা কি, আমার কাছে এটা প্রমাণ করার জন্য তো কোনো ডেটা আসলে নাই। কেন প্রমাণ করার জন্য ডেটা নেই? সাইফুদ্দিন তো ব্যাটিং করার সুযোগই পান নাই। আবাহনীর হয়ে খেলেছেন, সেখানেও তিনি 6-7 নম্বরে ব্যাটিং করতে হয়েছে। আর আবাহনী টিম আপনি চিন্তা করে দেখেন যে ওই সময়গুলোতে এত স্টার হেভিওয়েট তারা টিম গঠন করতো যেখানে 6-7 নম্বরে ব্যাটসম্যানের খুব বেশি ব্যাটিং করার প্রয়োজন পড়তো না। মানে সাইফুদ্দিনের ইমিডিয়েট আগে ধরেন মোসাদ্দেক ব্যাটিং করলে মোসাদ্দেক আফিফরাই খেলা মোটামুটি শেষ করে দিতেন। এই বছরটাতেও সাইফুদ্দিন খেলেছেন মোহামেডানের হয়ে, যে দলটাতে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদরা আছেন। সো আপনি বুঝতেই পারছেন যে আলটিমেটলি সাইফুদ্দিনের ভাগ্যটাই সবসময় খারাপ যে ব্যাটিং প্রতিভাটা তিনি দেখাতে পারেন নাই। কিন্তু লাস্টের দিনে সাইফুদ্দিনের যে ব্যাটিংটা আমার কাছে মনে হয়েছে যে তার এই সুযোগটা পাওয়াটা দরকার ছিল। সেটা যেভাবেই হোক, ধরেন
খুব আর্লি 4-5টা উইকেট পড়ে গেছে, যে কারণে হয়তো সুযোগটা তিনি পেয়েছেন। এক্ষেত্রে তিনি একটু লাকি, যদিও সেটা বাংলাদেশ টিমের জন্য খুব বেশি ভালো কোনো কিছু না, কিন্তু ওই সুযোগটা পাওয়াতে তিনি যে সেই সুযোগের ফায়দাটা নিয়েছেন, ব্যাটিং প্রতিভাটা কিছুটা হলেও দেখিয়েছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের টিম ম্যানেজমেন্টের তার ব্যাটিংটা নিয়ে আলাদা করে চিন্তা করা উচিত। শুধুমাত্র তার না, তার তানজিম সাকিবের এদের ব্যাটিংটা নিয়ে, মানে তাদের সেকেন্ডারি যে স্কিলটা, সেই সেকেন্ডারি স্কিলের একটা প্রায়োরিটি সেট করাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ইউটিলিটি ক্রিকেটার আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়ায়। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে যে ন্যাশনাল টিম থেকে বা ন্যাশনাল টিমের টিম ম্যানেজমেন্ট থেকে ক্লাব স্পোরি কিংবা তিনি যে সমস্ত টিমে খেলছেন ঘরোয়া পর্যায়ে, সে সমস্ত টিমের টিম ম্যানেজমেন্টের কাছে একটা সলিড বার্তা পাঠানো উচিত। কিংবা এনসিএলে যদি তিনি খেলেন, এনসিএলটা তো আসলে বিসিবির টুর্নামেন্ট, সেখানে একটা সলিড বার্তা পাঠানো উচিত। সামনে এনসিএল টি-20 টুর্নামেন্টটা আছে, যে সাইফুদ্দিনের ব্যাটিং অর্ডারটার প্রমোশন দেয়া। যেহেতু এনসিএল টি-20টা সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট, সেখানে আসলে ক্লাবের ওরকম ইন্টারফিয়ারেন্সের সুযোগ থাকে না। সো এখানে জিততেই হবে, শিরোপা অর্জন করতেই হবে, ওইরকম কোনো রিকোয়ারমেন্টের জায়গা থাকে না। এই জায়গাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে কিন্তু নড়চড় করতে পারে, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে প্রায়োরিটি ওয়াইজ প্লেয়ারদেরকে বেটার অপরচুনিটি প্রোভাইড করতে পারে। ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এনসিএল টি-20 সাইফুদ্দিন যখন খেলবেন, তখন তিনি যে টিমেই খেলবেন সেই টিমের টিম ম্যানেজমেন্টকে এই বার্তাটা দিয়ে দেওয়া যে সাইফুদ্দিনকে যাতে ব্যাটিং অর্ডারে একটা প্রমোশন দেওয়া হয়, টু সি হিজ পটেনশিয়াল, তার পটেনশিয়ালটা দেখার জন্য। এবং সেই পটেনশিয়ালটা হু নোজ, আপনি ইউ নেভার নো। আমরা যে 4 নম্বর পজিশনে আসলে প্রমিনেন্ট ব্যাটসম্যান খুঁজছি, 4 নম্বর পজিশনে আমাদের মিডল অর্ডারটাকে টেনে নেওয়ার জন্য ব্যাটসম্যান ওইভাবে পাওয়া যাচ্ছে না, তাওহিদ হৃদয়ের কাছ থেকে পটেনশিয়াল সার্ভিসটা পাওয়া যাচ্ছে না। সেই জায়গাটায় একটা ব্যাকআপ, তাকে চ্যালেঞ্জ জানানোর মতো একজন ব্যাটসম্যান আপনি পেয়ে যেতে পারেন। এবং আমার খুব বিশ্বাস যে আসলেই পাবেন, কারণ তার ব্যাটিংটা কখনোই আমরা ওইভাবে প্রস্ফুটিত হতে দেখি নাই। আমি আবারও বলি, শন পোলকদেরকে দেখেছি, ইভেন শেন ওয়াটসনের ব্যাটিং ক্যারিয়ারটা দাঁড়িয়েছেই কিন্তু তার ইঞ্জুরিটা তার আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়িয়েছিল, যে ইঞ্জুরির সুবাদে তিনি ওই লিগটা তিনি বোলার হিসাবে খেলতে পারেন নাই, ব্যাটসম্যান হিসাবে খেলেছেন, তখন তিনি ওপেনিং ব্যাটিং করেছিলেন। সো ওইটা তার জন্য একটা অনেক বড় সুযোগের জায়গা ছিল এবং তিনি সেটাকে ইউটিলাইজ করেছেন। কিন্তু আনফর্চুনেটলি সাইফুদ্দিনকে আমরা কখনো সেই সুযোগটা দিতে পারিনি। ওই জায়গাটা আমরা কৌশলী হতে পারি নাই, যে বিপিএলটা সাইফুদ্দিন অ্যাজ আ বোলার খেলার অনুমতি পাচ্ছেন না, তাকে অ্যাজ আ ব্যাটসম্যান খেলার জন্য একটা অনুমতি দিয়ে দেওয়া। আমার কাছে মনে হয় যে ওইটা তখন উচিত ছিল, থাকলে সাইফুদ্দিনের ব্যাটিং প্রতিভার জায়গাটা আমরা আরেকটু ভালো মতো দেখতে পারতাম। এনিওয়েজ, যেটা গেছে সেটা তো গেছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সামনের এনসিএল টি-20টাতে একটা সুদৃষ্টি বা সুনজর দেওয়া উচিত এই ধরনের প্লেয়ারদের উপর, যাদের 2টা বা 3টা স্কিল রয়েছে। 3টা স্কিল বলতে ফিল্ডিং বা উইকেট কিপিংয়ের কথা বলছি। সো সেকেন্ডারি স্কিল যেটা রয়েছে, সেকেন্ডারি স্কিলগুলোকে বাড়ানোর জন্য, যেহেতু আমাদের ইউটিলিটি ক্রিকেটার দরকার, সেকেন্ডারি স্কিলগুলোকে বাড়ানোর জন্য এই সুযোগটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় দেওয়া উচিত। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।